ব্যর্থতার কোনো স্থান আমার কাছে নেই ইরফান। কাজটা যদি তুমি করতে না পারো কিংবা কোনো ধরনের চালাকি করার চেষ্টা আমার সঙ্গে করো, তাহলে কিন্তু মামলার সিদ্ধান্তটা আমাকে নিয়ে নিতে হবে। এখন তুমি আসতে পারো। তুমি জানো আমাকে ছাড়া তোমার এই কাজ উদ্ধার হবে না, কিন্তু রফিক, তোমাকে আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, এটা সম্ভব হবে না। কারণ বিষয়টা ব্যাস আঙ্কেল, ব্যাস। আমার যা বোঝার সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি যে এই পরিবারের কোনো কিছুর উপরে দাবি রাখছো না, সেটা তোমাকে একটা দলিলে লিখে দিতে হবে। টুটুল একটা কথা বলে, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কি মনে হচ্ছে আম্মা? কেমন যেন একটা ষড়যন্ত্র টের পাচ্ছি আমি। কি ধরনের ষড়যন্ত্র? ধরনটা বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। একটু চোখ কান খোলা রেখো তো, একটু খোঁজ খবর করে দেখো লতিফ কোথায় আছে, কি করছে। জি আম্মা। আর একটা কথা, জি আম্মা। আফজাল উকিলের সাথে তোমার কি কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা? হ্যাঁ, কোনো ভুল বোঝাবুঝি কিংবা রাগারাগি? হ্যাঁ, তা একটু হয়েছে। সে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাকে সে সাহায্য করতে পারবে না। আমিও তাকে বলে দিয়েছি তার সাহায্যের আমার দরকার নেই। কাজটা কিন্তু তুমি একদমই ভালো করনি। এই মুহূর্তে শত্রু বাড়িয়ে লাভ কি? সে হয়তো কথাগুলো ভাইজানের কানে তুলতে পারে। না আম্মা, সেটা সে পারবে না। আমি তো মামার কাছে আফজাল উকিলকে আর যেতেই দেবো না। তাকে ঠেকাতে পারবে না রফিক, সে ভাইজানের উকিল, তাকে ভাইজানের কাছে যেতে দিতেই হবে। তুমি এক সময় করে গিয়ে আফজাল উকিলকে আমার কাছে নিয়ে এসো, যা হোক আমি বুঝিয়ে বলবো। ওকে? কি হয়েছে লতিফ? কথা বলছো না কেন? আফজাল সাহেবকে পেয়েছো? তোমাকে নিয়ে গিয়েছিল তার কাছে? কেন? সেটা সম্ভব নয় বৌরানী। কেন সম্ভব নয় সেটা বলেছে? আফজাল সাহেব এখন তার কাছে নেই? আছে। তাহলে তার সাথে কাউরে দেখা করতে দেয়া হয় না বৌরানী। তোমার কথা বুঝলাম না লতিফ। দেখা করতে দেওয়া হয় না মানে কি? লতিফ, সাহেবের এখন শেষ সময় বৌরানী। বিছানায় শুয়ে আছে শেষ ডাকের অপেক্ষায়। হেনা বুবু আর তার ছেলেরা সাহেবের সাথে কাউরেই দেখা করতে দেয় না। ডাক্তার আর উকিল আফজাল সাহেব ছাড়া তার কাছে কাউরেই যেতে দেয়া হয় না। উকিল সাহেব বললেন কোনো কথাই সাহেব আর এখন বলেন না, শুধু মাঝে 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 শুধু একটা কথা বলে, একবার আমি বিশাখাকে দেখতে চাই। উকিল সাহেব গেলেই তার হাত ধরে কান্নাকাটি করে আর অস্পষ্ট গলায় বলে, মৃত্যুর আগে আমি শুধু একবার শুধু আমার বিশাখাকে। তুমি এখন যাও লতিফ,
বিশ্রাম করে যান। একটা বিষয় আমি ঠিক বুঝতে পারছি না চান্দা, আমাদের অফিসে এত মানুষ চাকরি করে আর তুমি অন্য অফিসে চাকরি করতে চাইছো কেন? বিষয়টা যেহেতু চাকরি, তাই। বুঝলাম না। এই সহজ বিষয়টা যদি তুমি না বোঝো তাহলে আমি কি করব? আচ্ছা একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা, আমি তো একটা চাকরি করতে চাইছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমাদের অফিসে বসি সেটা কি আমার চাকরি হবে? তুমি তো তোমাদের অফিসে বসো, এটা কি তোমার চাকরি? বারে, তা হবে কেন? আমি তো একজন মালিক। মালিকের স্ত্রীও কিন্তু মালিক হয় রিফাত। হয় মানে? তুমি তো তাই। আমি সেটা চাচ্ছি না বলেই অন্য কোথাও চাকরি করতে চাইছি। তাতে অন্তত কি চান্দা? তোমার আম্মা কিংবা তোমার আত্মী ইচ্ছা হলেই আমাকে চেয়ার থেকে উঠিয়ে দিতে পারবে না। ব্লু ওশান গ্রুপের একজন ডিরেক্টর রিফাত আহমেদ, তার স্ত্রী খাওয়া পড়া নিয়ে চিন্তিত। এর চেয়ে হাস্যকর আর এই জগতে কি হতে পারে বলো? এটা তোমার কাছে হাস্যকর মনে হলো? নয়তো কি? হেসো না রেফাত, হাসি কিন্তু সবসময় মানুষের মুখে থাকে না। এটাই এখন আমার সবচেয়ে বড় ভয়। হয়? হ্যাঁ, তোমাদের বাড়ির যে নিয়ম তাতে সকালে হ্যাঁ তো বিকালে না। কখন যে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তারই কোনো ঠিক নেই। আর আম্মা তো পরিষ্কার জানিয়ে দিলেন তোমাদের কারোর আপাতত কোনো ভাগ নেই। তাই আমি আগে ভাগে নিজেদের জন্য একটা জায়গা তৈরি করে রাখতে চাই, যাতে অন্তত বিপদে পড়লে খাওয়া পড়ার কষ্ট না করতে হয়। তুমি হাসছো কেন রেফাত? ব্লু ওশান গ্রুপের একজন ডিরেক্টর রিফাত আহমেদ, তার স্ত্রী খাওয়া পড়া নিয়ে চিন্তিত। এর চেয়ে হাস্যকর আর এই জগতে কি হতে পারে বলো? এটা তোমার কাছে হাস্যকর মনে হলো? নয়তো কি? হেসো না রেফাত, হাসি কিন্তু সবসময় মানুষের মুখে থাকে না। অবশ্য তোমরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ, এ কথার অর্থ তোমরা বুঝবে না। কিন্তু কথা কি জানো রেফাত, জগতের অনেক রাজা বাদশাকেও কিন্তু পথে নামতে হয়েছে। আর আমি তো জন্মের পর থেকেই অভাব দেখেছি, তাই অভাবকে আমার বড় ভয়।
কে আপনি? জি, বলছি আপনি কে, কোত্থেকে এসেছেন? কি হলো, কথা বলছেন না কেন? জি, আমি আপনার আম্মার গ্রামের দিকের আত্মীয়। ও, কিন্তু কোনোদিন তো আপনাকে দেখিনি এর আগে। জি বাবাজি, এর আগে আসা হয়নি। আম্মার গ্রামের বাড়িতে তো অনেকবার গিয়েছি, সেখানেও তো। আমি কিন্তু আপনারে দেখেছি বাবাজি। ও, কি জানি, মনে করতে পারছি না। আচ্ছা, আপনি কেন এসেছেন এখানে? একটু দরকার পড়লো তো তাই। সেই দরকারটাই শুনতে চাচ্ছি। আসলে হয়েছে কি বাবাজি, মানে বলুন, দরকারটা কি? বিষয়টা আমার জন্য খুবই লজ্জার, তাই বলতে পারছি না। তবু বলুন। আসলে আমার একটু সাহায্যের দরকার তো, তাই লজ্জায়। কি ধরনের সাহায্য? জি, আমার মেয়ের বিয়ে, হতদরিদ্র মানুষ আমি, তাই এসেছিলাম। কি দেখছেন বাবাজি? আপনি কি জানেন আমি কে? কেন জানবো না, আপনি বৌরানীর বড় ছেলে। রাইট, বৌরানী। আচ্ছা, আপনি তো আম্মার গ্রামের দিকের আত্মীয়, তাহলে আম্মাকে আপনি বৌরানী বলে ডাকছেন কেন? না মানে আসলে হয়েছে মানে আপনি পুরোটাই মিথ্যে বলছেন। সত্যি করে বলেন, কে আপনি, আর কেনই বা এসছেন এ বাড়িতে? আপনি আম্মার সাথে কথা বলেছেন, সব আমি শুনেছি। কে কে বিশাখাকে একবার দেখতে চান? সত্য কথা বলেন, তা না হলে কিন্তু। আপনি আমারে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি কিছুই বলবো না। এসব আপনি কি বলছেন আম্মা? হ্যাঁ রবি, ভাইজান যদি নিজে থেকে আমাদের কিছু দিয়ে যান তো ভালো, না হলে। এসব কি বলছেন আম্মা? এত বছর ধরে এত কিছু করে শেষ সময় আপনি। 10 মিনিট, 10 মিনিট সময় দিলাম আমি তোমাকে। এই 10 মিনিটের মধ্যে মানে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি তাকে আমার কথা বলনি? বলেছি। তারপরও উনি এলেন না? না। ঝামেলা হয়ে গেল তো। এদিকে ভাইজান বারবার উকিল সাহেবকে খুঁজছেন। আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না আম্মা। তাহলে তুমি কি করতে চাও? অনুরোধে আপোষে যখন হলো না, তখন আমরা যদি একটু জোর করে সইটা করিয়ে নিই। কেউ তো আর জানবে না আম্মা। তাহলে কি কোনো একটা উকিল ধরে আমি একটা দলিল ঠিক করে ফেলবো? কি হলো আম্মা, কথা বলছেন না যে? না। না? হ্যাঁ রবি, সম্পত্তির লোভ আমার আছে, এটা ঠিকই, কিন্তু মৃত্যু পথযাত্রী ভাইয়ের সাথে আমি প্রতারণা করতে পারবো না। এসব আপনি কি বলছেন আম্মা? হ্যাঁ রবি, ভাইজান যদি নিজে থেকে আমাদের কিছু দিয়ে যান তো ভালো, না হলে। এসব কি বলছেন আম্মা? এত বছর ধরে এত কিছু করে শেষ সময় আপনি। ভুলে যেও না রফি, সে আমার আপন ভাই। কিন্তু আম্মা। কথা বাড়িয়ে কোনো লাভ নেই, বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও।
কি এটা? এখানে সই করে দিতে হবে। কেন? বারে সকালে তোমাকে বলে গেলাম না, তুমি যে এই পরিবার থেকে সব অধিকার নিজের ইচ্ছায় ছেড়ে দিচ্ছ, সেটা তোমাকে লিখে দিতে হবে। সে যখন সময় হবে আমি দেখব। তোমার যখন সময় হবে তখন এই পরিবারের মারাত্মক ক্ষতি হয়ে যাবে রাহাত। তোমার এই একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না। সকালে ওই কথাটা তুমি বলেছো, কি হলো? কথা বলছো না যে? সত্যি কি তুমি বুঝতে পারছো না রাহাত? না। নাকি কিডন্যাপের মতো এটাও আড়াল করে রাখতে চাইছো? বিষয়টা কি সেটা তুমি আমাকে বলবে? একটা দলিল যেখানে তুমি সই করেছো, সই করার আগে তুমি কি দলিলটা পড়ে দেখেছিলে? আমার ধারণা তুমি পড়োনি। পড়লে অন্তত তুমি এরকম একটা দলিলে কি লেখা ছিল তাতে? কোনো কিছু বলছো না কেন? কি লেখা ছিল তাতে? এখন আর জেনে কি করবে বলো? ক্ষতি যা করার তা তো করেই ফেলেছ। এখন যদি এই দলিলে একটা সই করে দাও, তাহলে ক্ষতিটা হয়তো আমি পুষিয়ে নিতে পারবো। ঠিক আছে, রেখে যাও, আমি পড়ি, তারপর দেখা যাবে। বাহ রাহাত, বাহ! নিজের বোনকে তুমি বিশ্বাস করতে পারছো না, আর কোথাকার কোন রুবায়েত তাকে তুমি তুমি কি জানো সে কি করেছে? কি করেছে? তোমাকে তোমাকে পথের ফকির বানানোর সব কাজই সে করেছে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আমার কথা তো তোমার এখন মিথ্যেই মনে হবে, সেজন্যই আমি তোমাকে কিছু বলবো না। যা জানার তার থেকেই জেনে নিও। এটা রেখে যাচ্ছি, পড়ে দেখে মনে হলে সই করে দিও। আপি, বাড়িতে একজন লোক এসেছে, তুমি কি জানো? বয়স্ক একজন লোক। জানি। কেন? লোকটা কে, কেন এসেছে, সেটা কি তুমি জানো? না, আমার কাছে এসেছে। কি যেন দরকার? সে কি এখনো আছে? হ্যাঁ। লোকটার কথাবার্তা আমার ঠিক ভালো মনে হয়নি। তুমি তার সাথে কথা বলেছো? হ্যাঁ। কি কথা? জানতে চাইছিলাম সে কে, কেন এসেছে, কিন্তু আমার মনে হচ্ছে লোকটা মিথ্যা কথা বলেছে আমার কাছে। তাছাড়া তাছাড়া কি? আম্মার সাথে লোকটা কিছু কথা বলেছে, যেটা আমি শুনে ফেলেছি। কি কথা? বিষয়টা কি সেটা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু বলছিল মৃত্যুর আগে বিশাখাকে একবার দেখতে চায়। কে দেখতে চায় সেটা বুঝতে পারিনি। ঠিক আছে, আমি আমি বিষয়টা দেখছি। আম্মা, কিছু বলবেন? এত বড় স্পর্ধা তোমার কি করে হয়? কাল রাতেই আমি তোমাকে বলেছিলাম সকালে ঘুম থেকে আমি ওঠার আগেই এ বাড়ি ছেড়ে চলে যেতে, অথচ তুমি এখনো। বিশ্বাস করেন আম্মা, আমি চলে যাচ্ছিলাম, কিন্তু আপনার আম্মা কিছুতেই যেতে দিলেন না। অজুহাত দেখিও না। কাল আমি তোমাকে অনুরোধ করেছিলাম, তুমি শোনোনি।
আজ যদি আমি তোমাকে অপমান করি, 10 মিনিট 10 মিনিট সময় দিলাম আমি তোমাকে। এই 10 মিনিটের মধ্যে মানে এই বাড়ি ছেড়ে চলে যাবে, না হলে কিন্তু আমি তোমাকে আম্মা, আমি নাকি সবার ঘরে আড়ি পেতে তাদের কথা শুনি। হ্যাঁ, এই অপবাদ মাথায় নিয়ে এ বাড়িতে থাকা আমার উচিত নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আম্মা এমন কথা তোমাকে কেন বললেন? থাক তানিয়া, ওই অপবাদের কথা আমি আর মনে করতে চাই না। না, তুমি আমাকে বলো কেন আম্মা তোমাকে এমন একটা কথা বললেন? তুমিও তো পারো তোমার স্বামীর নামে কিছুটা লিখে দিতে, তাই না? তা কেন দেবো আম্মা? আমি আমার পৈতৃক সম্পত্তি আমার স্বামীর নামে কেন লিখে দেবো? যেহেতু সে তোমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী, কিন্তু স্বামীর বিশ্বাস কি যদি সে সম্পত্তি পাওয়ার পরে কোনো উল্টাপাল্টা কিছু করে? সেটা তো আমারটা পাওয়ার পরেও করতে পারে। এসব কথা রাখুন তো রুবাইদ ভাই, আমি আপনাকে সরাসরি কথাটা বলছি। ওই যে চা বাগান, আপনার যে চা বাগান, সেটা কি আপনি রাজ সাহেবের সঙ্গে ডিল করে ফেলেছেন?